প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে তোমাদের জন্য আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়ের এমসিকিউ পার্ট 2 নিয়ে আজকে হাজির হয়েছি। আমি গতদিন আমার এখানে প্রায় 100টার মতো এমসিকিউ আছে এই অধ্যায়ের, যেগুলো করলে মোটামুটি এই অধ্যায়ের সবগুলো বিষয়ই কভার হয়ে যাবে। তো তার আমি প্রায় 30টা নিয়ে প্রথম ভিডিওটি করেছিলাম। এখন পরের যে ভিডিওটি করতে বাদবাকি যতটুকু দেখি করা যায়। আর আমি প্রথমে বলে রাখি, আমি যে এমসিকিউগুলো আলোচনা করি এখানে জাস্ট আমি এমসিকিউ তোমাদেরকে শেখাই এটা না, এখানে আমি এর মাধ্যমে আমি একটা প্রসেস শেখাবো যে কিভাবে এমসিকিউ পড়তে হবে, কিভাবে এমসিকিউ পড়লে ভালো করা যাবে। সেই সাথে সাথে এখানে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অবশ্যই তোমাদের একটা ভালো ধারণা হবে। তাই প্রথমে রিকোয়েস্ট করছি না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে প্রথমে যে বিষয়টা আছে সেটা আমি দেখিনি, বলা আছে যে 30 নম্বর 31 থেকে আমরা শুরু করি। বলা আছে ব্যাংক বিবরণীতে ক্রেডিট জের বলতে কি বোঝায়। ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায় ব্যাংক জমার উদ্বৃত্ত। মানে ব্যাংক বিবরণী কি, আমি যখন এই ধরনের প্রশ্ন যখন অ্যান্সার করতে যাব অ্যাট ফার্স্ট আমাকে এখানে শিখতে হবে যে ব্যাংক বিবরণী বলতে এই জিনিসটা কি বোঝায়, তারপরে তুমি বোঝো ক্রেডিট জের কি, ডেবিট জের কি, এগুলো। এখন ব্যাংক বিবরণী বলতে আমরা যে বুঝি সেটাকে পাস বই বলি, অর্থাৎ যে বইতে ব্যাংক হিসাব রাখে, ব্যাংকের যে হিসাব সেই হিসাবটাকে আমরা বলি ব্যাংক বিবরণী। এর ইংরেজিতে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। আবার ব্যাংকে যার হিসাব থাকে তাকে আমরা বলি আমানতকারী, তিনি কিন্তু হিসাব রাখে নগদান বইতে। অর্থাৎ আমরা ব্যাংকের সাথে একজন আমানতকারী যে লেনদেনগুলো করে সেটা ব্যাংক হিসাব রাখে যে বইতে, সেই বইটাকে বলা হয় ব্যাংক বিবরণী, এবং আমানতকারী যে বইতে হিসাব রাখে সেই বইটাকে বলা হয় নগদান বই। তো এখন বলছে এই আমরা যেমন যে কোনো নগদান বই করি, 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, প্রত্যেকটা নগদান বইয়ের দেখবা যে একটা ডেবিট জের থাকে বা ক্রেডিট জের। তো আমরা যখন ব্যাংক কলাম থাকে, ব্যাংক কলামের সচরাচর কি ডেবিট ক্রেডিট উভয় জেরই হয়। তো সেক্ষেত্রে ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়। অর্থাৎ ব্যাংকে যদি আমার টাকা জমা থাকে সেটা ব্যাংক বিবরণীতে ক্রেডিট হিসেবে উদ্বৃত্ত দেখাবে, এবং ব্যাংকে যদি আমার টাকা জমা থাকে তাহলে সেটা আমার নগদান বইয়ের যে আমানতকারী তার বইতে কিন্তু সেটা ডেবিট দেখাবে। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, আমরা এর আগে বলেছি নগদান বই এবং এই ব্যাংক বিবরণী বা পাস বইয়ের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ নগদান বইতে যেটি ডেবিট হবে পাস বইতে সেটি ক্রেডিট হবে, আবার পাস বইতে বা ব্যাংক বিবরণীতে যেটি ক্রেডিট হবে নগদান বইতে সেটা ডেবিট হবে। তো এইখানে একটা প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে আমরা অনেকগুলো বিষয় শেখার আছে। যেমন বলেছে ব্যাংক বিবরণী ক্রেডিট জের বলতে বোঝায় ব্যাংক জমার উদ্বৃত্ত। তো এখন যদি বলে নগদান বইয়ের ক্রেডিট জের বলতে বোঝায়, তখন কিন্তু হবে ব্যাংক জমাতিরিক্ত। জের দুইটাই হবে, এর বাইরে হবে না, হয় ব্যাংক জমার উদ্বৃত্ত না হলে ব্যাংক জমাতিরিক্ত। এখন ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে যদি ব্যাংক জমার উদ্বৃত্ত হয় তাহলে নগদান বইয়ের ক্রেডিট জের বলতে কি হবে, তার বিপরীত ব্যাংক জমাতিরিক্ত। আবার ব্যাংক বিবরণীর ডেবিট জের বলতে আমরা বোঝাবো ব্যাংক জমাতিরিক্ত। অনুরূপভাবে যদি বলি নগদান বইয়ের ডেবিট জের, সেটা কিন্তু হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। এ হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা যখন একটা বিষয় শিখব সেটা পরিপূর্ণভাবে শিখব, যাতে বিষয়টা পরে আমাদের মনে থাকে, মুখস্থ যাতে না করে লাগে। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে বলা আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। তো ব্যাংক সমন্বয় বিবরণী কি এটা আমাদের জানতে হবে, যেহেতু অধ্যায়ের নামই ব্যাংক সমন্বয় বিবরণী। আগের দিন আমি যদিও বলেছি, তারপরে আবার বলি ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যখন আমাদের নগদান বই এবং ব্যাংকের বই, অর্থাৎ আমানতকারীর বই এবং ব্যাংকের যে বই, দুই বইতেই কোনো একটা লেনদেন হলে সেটা লিপিবদ্ধ করা হয়। তো কোনো কারণে দুই বইয়ের জেরের মধ্যে যদি কখনো গরমিল হয় তখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার প্রয়োজন পড়ে। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী তখন কিন্তু প্রস্তুত করে আমানতকারী। এখানে দেনাদার পাওনাদারের কোনো সম্পর্ক নাই। ব্যাংক সমন্বয় বিবরণীর দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে আমানতকারী। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে আমানতকারী। এখন বলতে পারো আমানতকারী কে? হ্যাঁ, যারা একদমই কম বুঝে তাদের জন্য আমানতকারী ব্যাংকে যার হিসাব আছে তাকে আমরা বলি আমানতকারী। আচ্ছা, ওকে। নেক্সট বলা আছে নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি। আমরা কি বলেছি? আমরা বলেছি যখনই নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিল হয় তখনই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দরকার হয়। তাহলে এও আমাদের বুঝতে হবে যে কোন কোন ঘটনা দ্বারা নগদান বই এবং ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিল হয়। তো এখানে আমরা দেখি ঘটনা যেগুলো দেওয়া আছে এটা বুঝি কিনা। এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখনই এই বিষয়টা ভালোভাবে ধরতে পারবে যে গরমিলের কারণ কি, কারণগুলো কোনগুলো গরমিলের কারণ নয়, প্রপারলি বুঝতে পারবে, তখন তোমার ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যে ম্যাথমেটিক্যাল পার্ট বা অঙ্ক করি সেটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়।
বলা আছে নগদান বহি ও ব্যাংক বিবরণী জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি? কারণ নয় কোনটি? আচ্ছা, প্রথম কারণটা দেখি। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে, ব্যাংকে আমি যখন সরাসরি নগদ টাকা জমা দেব তখন কিন্তু ব্যাংক সাথে সাথে লিপিবদ্ধ করে, তো আমিও লিপিবদ্ধ করব, তার মানে এখানে কিন্তু গরমিলের কোনো কারণ হবে না। এখন এই প্রশ্নটার আমি যদি জাস্ট এইটা পড়ে চলে যাই তাহলে কিন্তু হবে না। তাহলে গরমিলের কারণ কেন হয়? পরবর্তীগুলো অবশ্যই গরমিলের কারণ, তাহলে এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। তাহলে পরবর্তী যে কোনো এমসিকিউ আসুক সেখানে আমরা পারবো। ওখানে তো সবসময় এই কারণটাই দেওয়া থাকবে তা তো না। বলা আছে ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, এইটা বোঝার আগে আমাকে বুঝতে হবে ব্যাংক চার্জ জিনিসটা কি। ব্যাংক চার্জ হচ্ছে ব্যাংক যখন আমার বা আমানতকারী হিসাব থেকে কোনো কারণে কোনো সেবাদান বাবদ তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, অর্থাৎ ব্যাংক টাকা কেটে নেওয়া মানে ডেবিট করা, আর ব্যাংক টাকা জমা করা মানে ক্রেডিট করা, অর্থাৎ কেটে নেয়, তখন সেটাকে আমরা বলি ব্যাংক চার্জ। আচ্ছা, বিভিন্ন সময় ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করে, সেই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আমরা জানবো বা আমানতকারী জানবে তখন দুইটা বইয়ের মধ্যে গরমিল হবে। একটা কারণ হতে পারে, এটা একটা গরমিলের কারণ। গ নাম্বারে বলছে পরিবহনাধীন জমা। পরিবহনাধীন জমা বলতে কি? আমি জমাদানের জন্য ব্যাংকে হয়তো কোনো চেক অথবা অর্থ প্রেরণ করেছি কারো মাধ্যম দিয়ে, সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে টাকাটা জমা করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুই বইয়ের মধ্যে গরমিল হবে। কারণ কি? আমি যখনই কারোর মাধ্যমে টাকাটা জমা দেওয়ার জন্য পাঠিয়েছি, আমি কিন্তু আমার নগদান বইতে সেটাকে লিপিবদ্ধ করে ফেলেছি যে আমি জমা দিলাম। এখন কোনো কারণে ওই ব্যক্তি জমা দিতে দেরি করলো বা জমা হলো না, তখন কিন্তু দুইটা বইয়ের মধ্যে গরমিল হবে। তারপরে আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই বিষয়টা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে যে ইস্যুকৃত চেক কী। ইস্যুকৃত চেক আমরা আগেই বলেছি যে কোনো চেক যখন আমরা কাউকে প্রদান করব, অর্থাৎ আমার কাছে কেউ টাকা পেতে পারে, অর্থ পেতে পারে, তাকে আমি চেক দিতে পারি। চেক ইস্যু করলে সে কী করবে? আমার অ্যাকাউন্টে ব্যাংকে নিজে জমা দেবে, ব্যাংক আমার টাকা প্রদান করে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেবে। এই হচ্ছে বিষয়। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে যদি উপস্থাপন করা না হয় তাহলে এটা গরমিলের কারণ হয়। তাহলে এই যেমন একটা প্রশ্ন, নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি? আমি যদি জাস্ট উপরের একটা পড়ে বাদ দিই তাহলে কিন্তু এইটা জাস্ট ব্যাংকে নগদ টাকা জমা দিলে এটা গরমিল হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এর সাথে সাথে আমাদের এটাও বুঝতে হবে আসলে কারণ হয় কোনগুলোর কারণে গরমিল হয়। এটা যখন তুমি প্রপারলি বুঝতে পারবে তখন তোমার কিন্তু অনেক বিষয় জানাবে। অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে এখানে জানতে হবে নগদান বই কী, ব্যাংক বিবরণী কী, ব্যাংক চার্জ কী, পরিবহনাধীন জমা কী, ইস্যুকৃত চেক কী, এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, তাহলে তুমি এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে। আর এইভাবে যদি বিষয়গুলো ধারণা না থাকে তাহলে কিন্তু এটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, জাস্ট মেমোরাইজ করতে পারো, মুখস্থ করা সম্ভব। বলছে নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ। আচ্ছা, কারণ কোনগুলো আমি একটু দেখি। কারণগুলো এখানে বলছে কোনটা কারণ হতে পারে। আমরা দেখি তো ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এটা একটি কারণ। জমাকৃত চেক আদায় হয়নি, এই যে জমাকৃত চেক, এই বিষয়টা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না। তো জমাকৃত চেক বলতে বোঝায় যে আমি যেমন কাউকে যদি চেক প্রদান করি, উনি কী করবে? উনি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠায় নিয়ে যাবে। ওইরূপভাবে কেউ না কেউ আমাদেরকেও অনেক সময় টাকার বদলে চেক দেয়। আমরা কি করি? চেকটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে বলি যে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্টে অ্যাড করে দাও বা ক্রেডিট করে দাও। তাহলে জমাকৃত চেক আদায় হয়নি। অনেক সময় আমি চেক আদায়ের জন্য জমা দিলাম, দিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে বাড়াই রাখলাম, কোনো কারণে ব্যাংক সেটা আদায় করিনি বা ব্যাংকের ওইটা ফেরত আসলো, তখন কিন্তু গরমিলের কারণ হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। এই যে মঞ্জুরকৃত সুদ জিনিসটা কি? মঞ্জুরকৃত সুদ মানে আমার যদি হিসাব থাকে, হিসাবের উপর হিসাবে হয়তো 1 লাখ 2 লাখ 5 লাখ যাই টাকা থাক না কেন, ওই ব্যাংক সেই টাকার উপর কী করে? সুদ মঞ্জুর করে, অর্থাৎ সুদ প্রদান করে। যখন ব্যাংক সুদ প্রদান করে সেটাকে আমরা বলি মঞ্জুরকৃত সুদ, আর ব্যাংক যখন কেটে নেয় সেটা হচ্ছে ব্যাংক চার্জ। দুইটা বিপরীতমুখী একটা ব্যাপার। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এটা কিন্তু কি হবে? এটার কারণেও গরমিল হবে, কারণ ব্যাংক অনেক সময় আমাদের অ্যাকাউন্টে সুদ কেটে দিয়ে সে কিন্তু আমাদেরকে হয়তো ইনফর্ম করলোই না, তখন কিন্তু আমরা বিষয়টা জানতে পারবো না, তখন কিন্তু দুইটা বইয়ের মধ্যে গরমিল হওয়ার একটা পসিবিলিটি থাকে বা হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে NSF চেক শব্দের পুনরূপ কী? এটা বলছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড বলতে কি বোঝায়? যখন আমি কাউকে কোনো চেক প্রদান করব, আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে, অর্থাৎ
আমার অ্যাকাউন্টে আছে 50,000, আমি কাউকে যদি 60,000 টাকার একটা চেক প্রদান করি তখন সেই চেকটাকে আমরা বলি এনএসএফ চেক, অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ এখানে একটা ব্যাংকের রুলস অনুযায়ী আমার যা ব্যাংকে টাকা জমা আছে সেই টাকার 1 টাকা বেশিও আমি চেক ইস্যু করতে পারবো না। আর যদি কোনো কারণে আমি চেক ইস্যু করি সেই চেকটাকে বলা হবে এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা হলে চেকটা অবশ্যই প্রত্যাখ্যিত হবে। প্রত্যাখ্যিত হওয়া মানে ফেরত আসা। বলা আছে এনএচএফ চেক কোনটি? জমাকৃত চেক প্রত্যাখ্যান। এটা আমরা খুব সহজেই বুঝি। জমাকৃত আমরা আদায়ের জন্য জমা দিয়েছি, যে চেকটি আমার ব্যাংকে আদায় করে জমা করেন। উনি বলল না, আপনার যে অ্যাকাউন্টের টাকা আপনাকে দেওয়া হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, তখন কিন্তু এটা প্রত্যাখ্যিত হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত? এই বিষয়গুলো মূলত আলোচনার বিষয় এখানে না, কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল বিষয়টা এখানে আলোচনা করব সেটা আমাদের যদি ম্যাথ পারি, আমরা যখন ওইটা সৃজনশীল ম্যাথগুলো করব তখন আমরা যদি ম্যাথটা ভালো পারি তখন এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সহজেই দিতে পারব। তারপরেও এখানে আবার বড় যে বিষয় উদ্দীপক থাকলে সেগুলো আমাদের আসলে এখানে এইভাবে করাটা একটু কঠিন। তখন আমরা পরবর্তীতে ম্যাথের উপর আলাদা ভিডিও করব, এবং যদি ছোট কোনো থাকে সেইগুলো আমরা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তো এখানে বলছে ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বইয়ে ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত? আচ্ছা, ব্যাংক চার্জ নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকায় ডেবিট করা হয়েছে। ব্যাংক চার্জ যেটা হচ্ছে, তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। আর ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় সেটা কিন্তু আমরা নগদান বইয়ে সবসময় ক্রেডিট দিকে লিখি। অর্থাৎ কোনো কারণে আমার ব্যাংকের টাকা কমে গেলে সেটা নগদান বইয়ের ক্রেডিটে লেখা হয়, আর টাকা বেড়ে গেলে সেটা নগদান বইয়ের ডেবিটে লেখা হয়। এখানে কি হচ্ছে, ব্যাংক চার্জ অর্থাৎ ব্যাংক আমার টাকা কোনো কারণে কেটে নিয়েছে, সেটা ক্রেডিটে লেখার কথা ছিল, আমি সেটা ক্রেডিটে না লিখে ডেবিটে, একটা ভুল, 260 টাকার গড়মিল হলো। অন্যদিকে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। তার মানে কি, 620 টাকা তো ডেবিট করার কথা ছিল না, আমরা কেন 620 টাকা ভুল ডেবিট করলাম, এইটা আরেকটা ভুল। এখন দুইটা ভুলের যে যোগফল সেটাই হবে গড়মিল, মানে 880 টাকা এখানে দুইটা বইয়ের গড়মিল হবে। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? কিছুক্ষণ আগেই বললাম, এটা অবশ্যই আমানতকারী। এখানে নিরীক্ষক পাওনাদার এদের কোনো সম্পর্ক নাই। ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমাতিরিক্ত মোট 4 ধরনের উদ্বৃত্ত হয়, এটা মাথায় রাখতে হবে। 4 ধরনের, এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট অথবা ক্রেডিট উদ্বৃত্ত, অন্যদিকে নগদান বই অনুযায়ী ডেবিট অথবা ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা যদি ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, তাহলে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝাবে ব্যাংক জমা, যেহেতু সম্পর্ক বিপরীত। আবার ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা যদি ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, তাহলে ব্যাংক জমা বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝাবে ব্যাংক জমা। ব্যাংক জমা মানে কি? ব্যাংক জমা বলতে এখানে যেটা আমরা বোঝাচ্ছি সেটা আমার অ্যাকাউন্টে এত টাকা জমা আছে। আর ব্যাংক জমাতিরিক্ত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কখনো যদি আমার যত টাকা জমা থাকে সেই টাকার চেয়ে বেশি আমি উত্তোলন করে ফেলি, সেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে এটা দেবে, সবসময় কিন্তু ব্যাংক জমাতিরিক্ত টাকা দেবে না, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2000 টাকা নগদান বইয়ের কী প্রভাব পড়ে? ব্যাংক যদি সুদ প্রদান করে তাহলে আমার অ্যাকাউন্ট বাড়ে, আর যে কারণে আমার অ্যাকাউন্টের টাকা বাড়ে সেটা নগদান বইয়ের অবশ্যই ব্যাংক কলামে ডেবিট দিকে লেখা হয়। আমরা কিন্তু নগদান বই করে থাকি, যারা সচরাচর 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই করে থাকি, ওখানে দেখবা একটা নগদ কলাম থাকে, ব্যাংক কলাম থাকে, তো সেখানে ব্যাংক কলামে ডেবিট হবে 2000 টাকা, এ হচ্ছে বিষয়। তারপরে বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো, 41 এবং 42 নং প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে দেখি যদি উত্তর দেওয়ার মতো হয় সহজে আমরা দেব। বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। ওকে, ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক 10,000 টাকার স্থলে হিসাবরক্ষক 1000 টাকা লিখলেন। আচ্ছা, আমার অ্যাকাউন্টের উদ্বৃত্ত আছে 1 লক্ষ টাকা। এখন আমার ব্যাংকে একটা চেক জমা দিয়েছি যেটা 10,000 হবে, কিন্তু ব্যাংক 10,000-এর জায়গায় 1000 টাকা যদি জমা করে অবশ্যই আমার 9,000 টাকা কম লেখা হবে। তাহলে যতটুকু কম লেখা হবে ততটাই ডিফারেন্স হবে। তা বলেছে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ করতে হবে, এটা 9,000 টাকা যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, এইখানে
অঙ্কগুলো বিভিন্ন পদ্ধতি আছে এখানে। ব্যাংক সমন্বয় বিবরণী আসলে সলিউশন আমি যখন সময় পাবো এর উপর আমি ম্যাথটা দেওয়ার চেষ্টা করব। ওখানে বিভিন্ন মেথডে আমরা ম্যাথটা করতে পারি, সে অনুযায়ী এখানে যোগ বিয়োগ হয়। আচ্ছা, উক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থার কি প্রভাব পড়বে? আর্থিক অবস্থার কি প্রভাব পড়ে আমরা দেখি। এখানে আর্থিক অবস্থার যেটা হবে, চলতি সম্পদ বৃদ্ধি পাবে না। এখানে কি আছে যে আমার টাকার পরিমাণ যদি কম লেখে, ব্যাংক জমার পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে না। চলতি দায়, এখানে ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে, আর হচ্ছে চলতি দায় বৃদ্ধি পাবে। চেকে সাধারণত কয়টি পক্ষে থাকে? চেকে সাধারণত তিনটি পক্ষ থাকে। তাহলে আমরা অনেক সময় পড়ি শুধু এভাবে যে চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? তিনটি। তোমাকে এও জানতে হবে এই তিনটি পক্ষ কারা কারা। এইটা যখন তুমি জানবে তখন এই প্রশ্নটার অ্যান্সার তুমি প্রপারলি জেনেছ। আর তুমি যদি শুধু মুখস্থ করো চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? তিনটি পক্ষ, দ্যাটস নট কারেক্ট। চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে? তিনটি। একটা হচ্ছে যার অ্যাকাউন্ট থাকে, যেটাকে আমরা বলি আমানতকারী, আরেকটা হচ্ছে ব্যাংক, বা যেটাকে আরেকটা হচ্ছে যিনি চেকের টাকা পাবে, তাকেই আমরা বলি হচ্ছে এই তিনটা পক্ষ থাকে। একটা আদেষ্টা, অর্থাৎ যার অ্যাকাউন্ট থাকে তাকে বলি আদেষ্টা। ব্যাংকের উপর যদি অর্ডার প্রদান করা হয় তাহলে ব্যাংককে আমরা বলি আদিষ্ট, এবং যে চেকটির টাকাটা পাবে তাকে আমরা বলি প্রাপক। প্রাপক মালিক নিজে, মানে হিসাব গ্রহীতা নিজেও হতে পারে। তার মানে চেকে মোট তিনটি পক্ষ থাকবে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ৩৮,০০০ টাকা। গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি ১৮,০০০ টাকা পরিশোধ করেছে। ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে? অর্থাৎ জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হচ্ছে ৩৮,০০০ টাকা। ওকে, তার ৩৮,০০০ টাকা ব্যাংকে জমা আছে। এখন গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি ১৮,০০০ টাকা পরিশোধ করেছে। এখন ব্যাংক যদি ১৮,০০০ টাকা পরিশোধ করে তাহলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে? তখন কিন্তু ব্যাংক বিবরণীর ব্যালেন্স হবে কত টাকা? ২০,০০০ টাকা। খুব সহজ এটা, কারণ ৩৮,০০০ ছিল, এখন ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে ১৮,০০০ টাকা কেটে নেয় তখন তো আমার ২০,০০০ থাকবে, এটাই স্বাভাবিক। এ হচ্ছে বিষয়। নগদান বইও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গড় মিলের কারণ। এই প্রশ্নটা ঘুরে ফিরে সবই আসবে আমাদের। হয়তো যদি আমরা অঙ্ক করাতে যাই তখন বিষয়টা আরও সহজ হবে। ঘুরে ফিরে হয়তো এখানে ১০-১২টা কারণ আছে, ১০-১২টা কারণ যদি আমরা বুঝে নিই তাহলে যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। তো তারপরে এখানে দেখি ব্যাংক কর্তৃক সরাসরি টাকা পরিশোধ। হ্যাঁ, ব্যাংক আমাদের পক্ষে বিভিন্ন সময় সরাসরি টাকা পরিশোধ করতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই বিষয়টা জানবো ততক্ষণ আমাদের দুই বইয়ের মধ্যে গড়মিল হতে পারে। ব্যাংক কর্তৃক সরাসরি টাকা আদায়। ব্যাংক অনেক সময় আমাদের পক্ষ হয়ে টাকা আদায় করে, আমরা নাও জানতে পারি। তো যতক্ষণ না পর্যন্ত জানবো তখন নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিল হবে। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যিত। হ্যাঁ, ওই যে এর আগেই বলেছি, কোনো কারণে আমি জমা দিলাম কিন্তু ব্যাংক টাকা দিল না, সেটাকে আমরা বলি জমাকৃত চেক প্রত্যাখ্যাত। অর্থাৎ তিনটি কারণেই, এখানে যে তিনটি কারণ দেওয়া আছে, তিনটি কারণই ব্যাংকের আর নগদান বইয়ের, ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের জেরের মধ্যে গড়মিল হতে পারে। ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম মানে আয় বৃদ্ধি, এটা মাথায় রাখবে। ক্রেডিট মেমোরেন্ডাম এর আগেও বলেছি আমাদের দুইটা ক্রেডিট মেমোরেন্ডাম আর ডেবিট মেমোরেন্ডাম আছে। ক্রেডিট মেমোরেন্ডাম বলতে আমরা বুঝি এখানে ব্যাংক আমাদের হিসাবকে ক্রেডিট করেছে সেই সংক্রান্ত চিঠি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের টাকা বেড়ে গেছে সেই সংক্রান্ত ক্রেডিট চিঠি। আর ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আমাদেরকে জানায় যে আমাদের হিসাবকে ব্যাংক ডেবিট করেছে, অর্থাৎ ডেবিট করা মানে টাকা কমে গেছে, এই বিষয়টা। তো তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম আয় বৃদ্ধির সাথে সংযুক্ত, এবং ডেবিট মেমোরেন্ডাম যদি থাকতো সেটা হচ্ছে তার মানে আমার আয় হ্রাসের সাথে এটা সংযুক্ত হতে পারতো। এই হচ্ছে বিষয়। তো এইখানে একটা বড় গাণিতিক প্রবলেম আছে, এগুলো আমাদের গণিতের বিষয়, সেগুলো আমরা স্পেসিফিক আলাদা ভিডিও করব, ওগুলো এখানে না আলোচনা করি। এনএসএফ চেক এর পণ্যরূপ, নট সাফিসিয়েন্ট ফান্ড, এ হচ্ছে বিষয়। তারপরে আচ্ছা, আমি একটু দেখে নিই যে আমার ভিডিওটার কয় মিনিট হয়েছে। আমার ভিডিওটার টাইম লেন্থ ১৯ মিনিট। আমি আর দু একটা প্রশ্ন এখানে করি, অ্যান্সার দিই। আচ্ছা, এখানে বলা আছে পর্যাপ্ত ফান্ডের অভাবে অপর্যাপ্তকৃত চেককে বলা হয় এনএসএফ চেক, যে বিষয়টা কিন্তু আমি আগেই আলোচনা করেছি। তারপরে এখানে হচ্ছে বিষয়। আচ্ছা, যেহেতু আমার ভিডিওর মোটামুটি লেন্থটা ২০ মিনিট হয়ে গেছে, সুতরাং আমি এটার বড় করতে চাচ্ছি না, কারণ বেশি বড় ভিডিও করলে তোমাদের অনেক সময় আগ্রহ থাকবে না দেখার। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব এই ছোটো ছোটোই ভিডিও করার, তোমরা এগুলো দেখবে, সেই সাথে সাথে এখান থেকে দেখে এর অভিজ্ঞতার আলোকে বই থেকে এটা দাগিয়ে দাগিয়ে পড়বে, তাহলে দেখবে যে আরও ভালো করার সম্ভাবনা থাকবে।
আর এইখানে যে বিষয়টা যে প্রসেসটা মেথডটা দেখাবো সেইভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে এই অধ্যায়ের বাদবাকি আরও যে এমসিকিউগুলো আছে আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী আরেকটি ভিডিওতে। সেগুলো যদি ভালোভাবে দেখো আশা করি ব্যাংক সমন্বয় অধ্যায় নিয়ে তোমাদের কোনো এমসিকিউতে প্রবলেম হবে না, এর মধ্যেই সব পরীক্ষায় কমন পাবে এবং এর বাইরেও তেমন কিছু আসলে নাই। আর পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও পাবো। তো তার আগে তার সর্বশেষ তোমাদের কাছে যে রিকোয়েস্টটি আমার থাকবে সেটি হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সেটি সাথে সাথে আপডেট পাও এবং দেখতে পারো। তো পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।